আমন্ত্রণ রাতের বাংলাদেশের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। আর শুরুতেই জানাবো শিরোনাম। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে সহিংসতায় 5 জেলায় 8 জন নিহত। শরীয়তপুরে কেন্দ্রে আগুন, জামালপুরে পোড়ানো হয়েছে পুলিশের গাড়ি। ভোটের প্রচারণায় সরগরম নারায়ণগঞ্জ শহর। আগের বেশিরভাগ প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি আইভীর। জনগণ পরিবর্তন চায় বলছেন তৈমুর। ছাত্রলীগ কর্মীদের সন্ত্রাস দুর্নীতি থেকে দূরে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। বললেন, ক্রান্তিকালে মানুষের পাশে থেকেছে এই সংগঠন। 5 জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে বিএনপির কর্মসূচি। খালেদা জিয়াকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। There it is, finds the gap, and Bangladesh have finally conquered the World Test champions. টেস্ট চ্যাম্পিয়নদের তাদের মাঠে হারিয়ে অভিনন্দনে ভাসছে টাইগাররা। সাফল্যের ধারা বজায় রাখার আহ্বান সাবেকদের। রাজধানীর দিয়াবাড়িতে মাদকাসক্ত বন্ধুর হাতে বন্ধু খুন, বাড়িতে ডেকে নিয়ে হত্যা করেছে বখাটে হৃদয়। অভিযোগ ভুক্তভোগী পরিবারের। আমি ধরাইয়া দোষী পরমাইশে ধরাধরি কইরা হাসপাতাল নিয়ে গেল। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে স্থলভাগের মজুদ শেষ হয়ে আসায় গ্যাস সংকটের শঙ্কা। আমদানি নির্ভরতার প্রভাব হবে নেতিবাচক। 2 বছরে নিয়ন্ত্রণ সম্ভব, মত জ্বালানি উপদেষ্টা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ও সহিংসতার ঘোরাঘেরাটোপ থেকে বের হতে পারল না। আজ বগুড়ায় 3 জন সহ চাঁদপুর, চট্টগ্রাম ও গাইবান্ধা এবং মানিকগঞ্জে প্রাণ গেল 8 জনের। অনেক জায়গায় 2 প্রার্থীর সমর্থকরা জড়ায় সংঘাতে। শরীয়তপুরে পুড়িয়ে দেয়া হয় গণমাধ্যম কর্মীদের মোটরসাইকেল। কোথাও কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অ্যাকশনেও যেতে হয় পুলিশকে। তবে 7 শতাধিক ইউনিয়নের বেশিরভাগই ছিল শান্তিপূর্ণ পরিবেশ। দিনভর ভোট হয় উৎসবের আমেজে। ইউপি নির্বাচনের আগের ধাপগুলোতে সহিংসতার পর এই ধাপে আরও বাড়তি সতর্ক ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কিন্তু তাদের কঠোর অবস্থান সত্ত্বেও থামানো যায়নি সহিংসতা, প্রাণহানি। বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে মানিকগঞ্জের হরিরামপুর ও দৌলতপুরের বিভিন্ন ইউনিয়নে। বাচামারা ইউনিয়নের একটি কেন্দ্রে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে মারা যান এক নারী ভোটার। ভোট ঘিরে সংঘর্ষ হয়েছে চট্টগ্রামের চন্দনাইশ, বোয়ালমারী ও আনোয়ারার কয়েকটি ইউনিয়নে। আনোয়ারার চাতুরি ইউনিয়নে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে প্রাণ গেছে এক যুবকের। গাইবান্ধার সাঘাটার জুম্মারবাড়ি ইউনিয়নে একটি ভোটকেন্দ্রের বাইরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হামলায় আবু তাহের নামে এক ব্যক্তি নিহত হন। ভোটগ্রহণ ঘিরে চাঁদপুরের কচুয়া ও হাইমচরে প্রাণ গেছে আরও 2 জনের। শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়নে একটি কেন্দ্র দখলে নিতে হামলা চালায় চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এ সময় একের পর এক বোমার বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অবরুদ্ধ হয়ে পড়েন সাংবাদিক ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এক পর্যায়ে ভোট কেন্দ্রে আগুন ধরিয়ে দেয়া হয়। ককটেলের সাথে আপনার ইটও মারে, ইটটা এসে আমার পায়ে লাগে। আর পরবর্তীতে মনে করেন যতক্ষণ ফায়ার করি ততক্ষণ ওরা দূরে থাকে। জামালপুরের বক্সিগঞ্জের মেরুচর ইউনিয়নে উচ্ছৃঙ্খল সমর্থকরা আগুন ধরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর গাড়িতে। সেখানকার একটি কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় ঘটে এই ঘটনা। শেষ পর্যন্ত ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাজশাহীর পুঠিয়া, দুর্গাপুর ও বাগমারা উপজেলার কয়েকটি ইউনিয়নে ভোটগ্রহণ ঘিরে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়। এ সময় আহত হন বেশ কয়েকজন। ব্রাহ্মণবাড়িয়া সদরের বাসুদেব ইউনিয়নে একটি কেন্দ্রে সংঘর্ষে জড়ায় 2 মেম্বার প্রার্থীর সমর্থকরা। এতে আহত হন অন্তত 10 জন। এছাড়া গাজীপুর, কুমিল্লা, নরসিংদী সহ আরও কয়েকটি জায়গায় ভোটগ্রহণ ঘিরে সংঘর্ষ হয়। এ সময় আহত হন অনেকে। সংঘর্ষের পাশাপাশি জাল ভোট দেয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগও ওঠে।
সিলেটের জকিগঞ্জে রিটার্নিং কর্মকর্তা আরিফুল হক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সালমান সাকিবকে সিলমারা ব্যালট পেপার সহ আটক করেছে পুলিশ। বাতিল ঘোষণা করা হয় কাজলসার ইউনিয়নের ভোট। এই যে দুজন রিটার্নিং কর্মকর্তা যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে ইতিমধ্যে আটক করা হয়েছে, মামলা দায়ের প্রস্তুতি চলছে। তবে দিনের শুরুটা ছিল ভালো। তীব্র শীত উপেক্ষা করে বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে দেখা যায় ভোটারদের লম্বা লাইন। বিশেষত নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ জানান অনেকেই। সবকিছু মোটামুটি ভালো আছে, এখনো পর্যন্ত কোনো ডিস্টার্ব হয় নাই। ভোট দিতে আসছি, লাইনে দাঁড়াইছি, অনেক ভালো লাগতেছে। সবার পরিবেশটা বেশ সুন্দর লাগছে। আমরা আশা করি সবাই সুস্থ স্বাভাবিকভাবে ভোট দেয়। পঞ্চম ধাপে ভোট হলো 7 শতাধিক ইউনিয়নে। জাহিদ হাসান, যমুনা নিউজ। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, দেশে ভোট যুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। এই যুদ্ধ থামাতে দলীয়ভাবে মনোনয়ন প্রথা তুলে দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। বলেছেন, কয়েকজন সংসদ সদস্য সরাসরি আচরণবিধি লঙ্ঘন করে চলমান ইউপি নির্বাচনকে কলুষিত করেছেন। ভোট যুদ্ধে যুদ্ধ আছে, ভোট নেই। ইউপি নির্বাচনে এখন উৎসবের বাদ্যের বদলে বিষাদের করুণ সুর বাজছে। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রথা উঠিয়ে না দিলে সন্ত্রাস ও সংঘর্ষ উত্তরোত্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা অবশ্যই সন্ত্রাসমুক্ত নির্বাচন চাই। জমজমাট নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচারণা গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকালে নারায়ণগঞ্জের 26 নং ওয়ার্ডের ফুলহর এলাকা থেকে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। দাবি করেন, গত 2 মেয়াদে তার দেয়া প্রতিশ্রুতির 70 থেকে 80% কাজ বাস্তবায়িত হয়েছে, বাকি উন্নয়ন কাজ চলমান। এদিকে নগরীর 16 নং ওয়ার্ড থেকে প্রচারে নামেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। গণসংযোগ করছেন নন্দীপাড়া, গোয়ালপাড়া সহ নগরীর বিভিন্ন এলাকায়। এ সময় তিনি বলেন, 18 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে, জনগণ পরিবর্তন চায়। বলেন, প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের ঐতিহ্য ফিরিয়ে আনবেন তিনি। দেশের কিছু মানুষ বিদেশি প্রভুদের সন্তুষ্ট করতে সব সময় ষড়যন্ত্রে ব্যস্ত থাকে, তাই সজাগ থাকতে ছাত্রলীগ নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এ কথা বলেন তিনি। অহমিকা নয়, বিনয়ী হয়ে রাজনীতি করতে ছাত্রলীগকে আহ্বান জানান শেখ হাসিনা। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কর্মসূচির দ্বিতীয় দিনে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে কর্মীদের দিক নির্দেশনা দেয় বর্তমান নেতৃত্ব। গণভবন থেকে অনুষ্ঠানটিতে ভার্চুয়ালি যোগ দেন সংগঠনটির সাবেক কর্মী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ জাতির পিতা কোনো রক্তচক্ষুকে ভয় করত না। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার যে কোনো পদক্ষেপে ছাত্রলীগ সবার আগেই মাঠে নেমেছে, প্রতিটি আন্দোলন সংগ্রামে পালন করেছে অগ্রণী ভূমিকা। যে জাতি এক নেতার ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে দেশ স্বাধীন করেছে, আর সেই নেতাকে যখন নির্মমভাবে সব পরিবারে হত্যা করা হলো, তখন সবাই কেন থমকে গেল? সে একটা বিরাট প্রশ্ন। সে প্রশ্নের জবাব কখনো খুঁজে পাইনি, তবে হয়তো পাবো। শেখ হাসিনা বলেন, নিজ অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মতো সিদ্ধান্ত সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। ষড়যন্ত্রের ফলে থেমে থাকেনি দেশের উন্নয়ন। কিছু লোকের তো একটু লক্ষ্যই থাকে যে ওই একটা পতাকা পেতে হবে বা একটু ক্ষমতায় যেতে হবে বা ইত্যাদি। এই ধরনের যাদের মানে আকাঙ্ক্ষা বেশি, তারা তো দেশের মানুষের ভাগ্যের কথা চিন্তা করে না। সব সময় কোনো একটা প্রভু খুঁজে নিয়ে তাদের পদলেহন করতে ব্যস্ত থাকে। তাদের কোনো আত্মমর্যাদা বোধ নেই, তাদের কোনো নিজের প্রতি কোনো আত্মবিশ্বাস নেই, এবং এদের দিয়ে দেশের মানুষের কল্যাণ হয় না। বিভ্রান্ত হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের পথে পা না বাড়াতে ছাত্রলীগ কর্মীদের প্রতি পরামর্শ দেন শেখ হাসিনা। তোমরা সেইভাবে নিজেদেরকে গড়ে তুলবা একটা আদর্শবান কর্মী হিসেবে। খেয়াল রাখবা, কোনো লোভের বশবর্তী হয়ে পা পিছলে পড়ে যেও না যেন।
নিজেকে শক্ত করে সততার পথে থেকে এগিয়ে যাবে, সংগঠনকে শক্তিশালী করবে, জাতির পিতার আদর্শ নিয়ে কাজ করবে, মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করবে, সেইভাবেই নেতৃত্ব গড়ে উঠবে। করোনার নতুন ভ্যারিয়েন্ট মারাত্মক, এমনটি উল্লেখ করে সকলকে সচেতন হবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কালকে খুব ভালো তোমাদের র্যালি হয়েছে, চমৎকার র্যালি করেছো তোমরা। একটু খুঁত আছে, কারো মুখে মাস্ক ছিল না। আমি ভালো করে ছবিগুলি খুঁজে খুঁজে দেখছি, একটা মাস্ক কেউ পরনি। এখনও অনেকে বসে আছো মাস্ক ছাড়া। নতুন ভ্যারিয়েন্ট যেটা আছে এটা কিন্তু আরও মারাত্মক। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার, পূর্ব পরিকল্পিত সেই ষড়যন্ত্রের বাস্তবায়ন চলছে। 5 জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস আখ্যা দিয়ে আয়োজিত মানববন্ধনে এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কর্মসূচিতে দফায় দফায় বিবাদে জড়ান কর্মী সমর্থকরা, এমনকি তোপের মুখে পড়তে হয় গণমাধ্যম কর্মীদেরও। শুরু থেকে শেষ পর্যন্ত এক ধরনের বিশৃঙ্খলা আর নিয়ন্ত্রণহীন অবস্থায় পালিত হয়েছে বিএনপির এই কর্মসূচি, যেখানে মহাসচিব ছাড়া উপস্থিত ছিলেন না বিএনপির কোনো হাই প্রোফাইল নেতা। দফায় দফায় নিজেদের মধ্যে বিবাদে জড়ান দলীয় কর্মী সমর্থকরা। দায়িত্বশীল নেতাদের হস্তক্ষেপের পরও 40 মিনিট ধরে চলে এই বিশৃঙ্খলা। প্রাণপণ চেষ্টা করেছেন বিএনপি মহাসচিবও, কিন্তু কে শুনে কার কথা? কোন ইউনিটের নেতাকর্মীরা এতই বিশৃঙ্খল বেপরোয়া ছিল যে গণমাধ্যম কর্মীদের সঙ্গেও অশোভন আচরণ করতে দ্বিধা করেনি তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে ছুটে আসেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব। দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। পরে সংক্ষিপ্ত বক্তব্যে নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করাই দেশের রাজনৈতিক সংকটের প্রধান কারণ। নায়ক ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক। যদি ভবিষ্যতে কোনোদিন সত্যিকার অর্থেই জনগণের সরকার আসে, গণতন্ত্রের সরকার আসে, তাহলে বিচারপতি খায়রুল হকের বিচার হবে গণতন্ত্রকে হত্যা করার জন্য, বাংলাদেশের সংবিধানকে ধ্বংস করার জন্য, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য। বন্ধুগণ, কথা বলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও। গত পরশু তার একটা প্রসিডিওর হয়েছে, তারা অত্যন্ত জেনে শুনেই পূর্ব পরিকল্পিত একটা হত্যার ষড়যন্ত্র করছে। বন্ধুগণ, তারা দেশের বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়, এবং আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা হবে, যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আপনাদের প্রত্যেককেই হত্যার আসামি করে বিচার করা হবে। বন্ধুগণ, অবিলম্বে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে না পাঠালে সরকারকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। 2015 সাল থেকে 5 জানুয়ারিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে বিএনপি নেতাদের দাবি, এদিনে যে ভোট করা হয়েছিল তাতে করে জনগণের অধিকার হরণ করেছে সরকার। এমন বাস্তবতায় গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে সক্রিয় থাকার অঙ্গীকার করেছেন বিএনপি নেতাকর্মীরা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করতে গিয়ে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় 3 পুলিশ সদস্য সহ কয়েকজন আহত হন। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হয় মহানগর বিএনপি নেতাকর্মীরা। কিছুক্ষণ পর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আসলে নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। চলে ইট পাটকেল নিক্ষেপ। প্রায় 10 মিনিট ধরে চলে এই সংঘর্ষ। এ সময় 44 নেতাকর্মীকে আটকের দাবি করেছে বিএনপি। পরে সংক্ষিপ্ত মানববন্ধন করেন নেতাকর্মীরা। মাউন্ট মঙ্গানুই টেস্টের খবর। নিউজিল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে ওই দেশের মাটিতে যে কোনো ফরম্যাটে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। শেষ দিনে এবাদত তাসকিনের দারুণ বোলিংয়ে মাত্র 22 রান তুলতেই শেষ 5 উইকেট হারায় নিউজিল্যান্ড। 6 উইকেট শিকার করেন এবাদত। কঠিন কন্ডিশনে 40 রানের লক্ষ্যে পৌঁছাতে 2 উইকেট হারায় বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুইয়ে 5 উইকেটে 147 রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারে অভিজ্ঞ রস টেইলরকে ফেরান এবাদত হোসেন। 8 বছর পর কোনো বাংলাদেশি পেসার পায় 5 উইকেটের দেখা। এবাদত পান 6 উইকেট আর তাসকিনের শিকার 3 উইকেট। 169 রানে অল আউট হয় নিউজিল্যান্ড। 40 রানের জয়ের লক্ষ্যে সাদমান ও শান্তর উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক মুমিনুলকে সাথে নিয়ে জয়ের বন্দরে পৌঁছান সাবেক অধিনায়ক মুশফিক। বাংলাদেশ হারায় টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের।
তাদেরই মাটিতে। ক্রিকেট ইতিহাসে কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় এটি বাংলাদেশের সেরা জয়। 7 উইকেট নিয়ে ম্যাচ সেরা হন এবাদত হোসেন। মাউন্ট মঙ্গানুয়ে টেস্ট জয় দেশের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জন, আর সেটি সম্ভব হয়েছে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও সিনিয়রদের সহযোগিতায়। টিম স্পিরিট বাড়াতে কাজ করেছেন অভিজ্ঞরা, যে কারণে জ্বলে উঠেছে তরুণরা, বলছেন অধিনায়ক। এই জয়ের সুখ স্মৃতি নিয়ে পরের টেস্টে ক্রাইস্টচার্চে খেলতে নামবে বাংলাদেশ, যেখানে একই ধরনের ক্রিকেট উপহার দেওয়ার কথা বলেছেন মুমিনুল হক। মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। অনেকটা এমন উদ্যমেই আগের বছরের হতাশা আর সমালোচনার পর মাঠে ফিরে আসা টাইগারদের। ইতিহাস গড়ে বাঘের মতনই কিউইদের মাটিতে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশনে কাজটা সহজ ছিল না। এই ভূমিতে গত 11 বছর ধরে কোনো জয় নেই উপমহাদেশের 3 ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার। অথচ এক অসাধ্যই সাধন করেছে বাংলাদেশ। সেই কথাগুলোই অধিনায়কের কণ্ঠে। আর নিউজিল্যান্ডের মতো টাফ কন্ডিশনে আমাদের জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। আমরা 4-5 দিনে খেলা শেষ হয়ে যায় এই টাফ কন্ডিশনে এসে। তার মধ্যে আমরা ওইরকম কোনো ভালো প্রিপারেশনও ছিলাম না। কোন জিনিসটা টনিক হিসেবে কাজ করেছে বদলে যাওয়া বাংলাদেশের জন্য? 10 দিন অলমোস্ট আমরা একসাথে ছিলাম। তো এখান থেকে বেরোয় আমরা সবাই টিম অনুযায়ী প্র্যাকটিস করতে পেরেছি, ওইটা সবচেয়ে বেশি কাজে। সেই সাথে মোটিভেশন হিসেবে আমার কাছে মনে হয় সুজন ভাই অনেকটা বিরাট বড় একটা রোল প্লে করছে এই জায়গায়, সেই সাথে মুশফিক ভাইও। পঞ্চপাণ্ডবের একমাত্র মুশফিক ছাড়া আর কেউ ছিল না। এমন একটা দলের হারানোর কোনো ভয়ও ছিল না। শুধু নিজের উপর বিশ্বাস রেখে টেস্ট ক্রিকেটটা টেস্টের ঢঙেই খেলেছে টাইগাররা। এই টেস্টে 3 পেসার নিয়েছেন 13 উইকেট। ঘরে ও ঘরের বাইরে ভিন্ন ভিন্ন কন্ডিশনে বল করার অভিজ্ঞতা তাদের পরিপক্কতা এনে দিয়েছে বলে মনে করেন অধিনায়ক। আপনার টিমে বেস্ট প্লেয়ার যখন থাকে না, তখন আমার অ্যাটলিস্ট তো খারাপ ছিল, একটু খারাপ লাগতোই, যে একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম। কিন্তু আমি ওটা নিয়ে অত বেশি চিন্তা করি। কিন্তু আমার রিসোর্স যা ছিল ওইটা নিয়ে আমি ওইটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি। সিনিয়র প্লেয়ার অনেক সাপোর্ট করেছে। আপনি আমার কাছে মনে সাকিব ভাই, তামিম ভাই, মুশফিক ভাই সবাই অনেক সাপোর্ট করেছে আমাকে। তো মনে হয় সবচেয়ে বড় অবদান বোলারদের, পেস বোলারদের, তারপর স্পিনারও। তো দেশের ভিতরে খেলতে খেলতে এখন পেস বোলাররা অনেক বেশি পরিপক্ক হয়ে যায়, অনেক এক্সপিরিয়েন্স, যেটা কারণে আল্লাহর রহমতে এতদিন পর আমরা হয়তো ওই রেজাল্টটা পেয়েছি, যে এখন পেস বোলাররা রেজাল্টটা দিচ্ছে। সব মিলিয়ে জয়ের আত্মবিশ্বাসকে সামনের ম্যাচেও কাজে লাগাবে দল, সেই আশা মুমিনুল হকের। মঞ্জুরি আজাদ, যমুনা স্পোর্টস। বগুড়ায় নির্বাচনী সহিংসতায় নিহত হয়েছেন 5 জন, সেখানে আছেন সহকর্মী মেহেরুল সুজন। চলে যাচ্ছি তার কাছে। সুজন, বগুড়ায় দিনের বেলা আমরা একজন মারা যাওয়ার খবর জেনেছিলাম, নতুন করে 4 জনের মৃত্যু কোথায়, কিভাবে হলো, আর এখনকার কি পরিস্থিতি সেটি বিস্তারিত জানাবেন। দেবাশিস, যে ঘটনাটি ঘটেছে বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘি ইউনিয়নের কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বিকেল 4টার পর ভোট গ্রহণ শেষে যখন গণনা চলছিল, সেই সময় নৌকার যিনি সমর্থক যারা ছিলেন এখানে বাসিন্দারা এবং পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর যারা সমর্থক ছিলেন, এই দুই পক্ষের ভোট গণনার স্থান নিয়ে এক ধরনের বাকবিতণ্ডা এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ভোট কেন্দ্রে হামলা চালানো হয়, ব্যাপক ভাঙচুর করা হয় এবং সন্ধ্যার পরে অর্থাৎ মাগরিবের নামাজের পরে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেশ কয়েক রাউন্ড কিন্তু গুলিবর্ষণ করে, যেটি স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এবং সন্ধ্যার পরে যখন আমরা রাত্রে এখানে এসেছি, এখানে আসবার পরে স্থানীয়রা যেটি বলছিলেন যে 4 জন মারা গেছে। কিছুক্ষণ আগে থেকে, অর্থাৎ এখন থেকে আধা ঘন্টা বা 40 মিনিট আগে থেকে দেবাশিস, আমরা এই কালাইহাটা এলাকার যে 9 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে কিন্তু আমরা বাড়ি বাড়ি আসলে এই মরদেহর সন্ধানে আমরা ঘুরছিলাম এবং এরই মধ্যে কিন্তু 4 জনের মরদেহ আমরা নিশ্চিত হয়েছি। এদের মধ্যে একজন কুলসুম বেগম, যিনি একজন নারী সদস্য প্রার্থীর এজেন্ট ছিলেন ওই কেন্দ্রে। এর পাশাপাশি আব্দুর রশিদ নামে একজন কৃষক মারা গেছেন, পাশাপাশি কৃষি কাজ করেন আলমগীর নামে একজন মারা গেছেন এবং এই মুহূর্তে আমি যে বাড়িতে রয়েছি খোরশেদ নামে একজন এই বাড়ির বাসিন্দা, তিনিও মারা গেছেন। তারা কিন্তু একেবারেই সাধারণ ভোটার বা সাধারণ বাসিন্দা এখানকার। যেটি হয়েছে যে ভোট গ্রহণের পরে ফলাফল ঘোষণার আগে যেহেতু
ফলাফল নিয়ে স্থানীয়দের এক ধরনের আগ্রহের জায়গা থেকে অসংখ্য মানুষ কিন্তু ভোট কেন্দ্রের বাইরে ছিল, কয়েক হাজার মানুষ, এবং তারা কিন্তু ভোট গণনার স্থান নিয়ে যে বাকবিতণ্ডা তৈরি হয়েছিল সেটি নিরসনের জন্য তারা বারবার দাবি করছিলেন। এবং শেষ পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দেবাশিস এখানে গুলিবর্ষণ করেছে, যেটা স্থানীয়রা দাবি করেছেন। এখানে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন আলী হায়দার চৌধুরী। আমরা তার সঙ্গে যখন কথা বলেছিলাম তারা কিন্তু বলেছিলেন যে তারা নিহত হওয়ার ঘটনা শুনেছেন, কিন্তু কেউ মারা গেছে কিংবা মরদেহ এরকম বিষয় কিন্তু তারা সে সময় পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। আমরা কিন্তু দেখেছি গণমাধ্যম কর্মীরা এই কালাইহাটায় 9 নম্বর ওয়ার্ডের এই এলাকার বাড়িগুলোতে 4টি বাড়িতে আমরা গিয়েছি এবং 4টি বাড়িতেই কিন্তু 4টি মরদেহ রয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু একটি দাবি দেবাশিস তারা বারবারই করছেন, যেহেতু একটি শান্তি শৃঙ্খলাপূর্ণ নির্বাচনের ভোট গ্রহণের সময় এরকম সহিংসতা হয়েছে, 4 জনের প্রাণ চলে গেছে নিরীহ মানুষের, তারা কিন্তু দাবি করছেন তারা বিচার না পাওয়া পর্যন্ত তারা এই যে মরদেহগুলো সেগুলোর কিন্তু ময়নাতদন্ত তারা করতে দেবে না, এরকম কিন্তু তারা গণমাধ্যম কর্মীদেরকে বলেছেন। এখন কিন্তু দেবাশিস এই এলাকায় একটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো গ্রামটি কিন্তু একেবারে নীরব হয়ে রয়েছে, পুলিশের কোনো উপস্থিতি আমরা এখন পর্যন্ত পাইনি। দেবাশিস, ধন্যবাদ সুজন যুক্ত হবার জন্য। রাজধানী দিয়াবাড়িতে এক বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। নিহত রাসেল এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। এই ঘটনায় রাসেলের বন্ধু হৃদয়ের বিরুদ্ধে তুরাগ থানায় হত্যা মামলা হয়েছে। যদিও হত্যার 24 ঘন্টা পরও কেউ গ্রেপ্তার হয়নি। আমি ধরাইয়া দোষী পরে মাইসে ধরাধরি কইরা হাসপাতাল নিয়ে গাড়ি। সন্তানের এমন মৃত্যুতে মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই কারো। আমার ছেলের জন্য নিহত রাসেলের স্বজনরা জানিয়েছেন গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাসেলকে মোবাইল ফোনে ডেকে নেয় তারই বাল্যবন্ধু হৃদয়। এরপর নিজ ঘরে রাসেলকে কুপিয়ে হত্যা করে হৃদয়। বাধা দিতে গিয়ে আহত হন হৃদয়ের স্ত্রীও। ঘরের ভিতরে মারছে, মা এরা ইচ্ছা মতো কোপাইছে, 13-14টা হইব, খুব সাপাল দিয়ে পারাইছে। সুন্দরভাবে চলাফেরা করছে, আর কোনো একটা ব্যাগের খারাপ নাই, একটু খেলাধুলা করতো আর ওই কলেজে লেখাপড়া করছে। যে ঘরে রাসেলকে হত্যা করা হয়েছে সেখানে মদের কিছু বোতলও রয়েছে। স্থানীয়দের দাবি ঘাতক হৃদয় মাদক সেবন ও ব্যবসা করত, তবে হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। এর কাকায় ব্যবসা করে, এরাও ব্যবসা করে, এরা খায় দিলা খায়, এরকম মনে করেন মাঝে মধ্যে মাতালে মানুষের এরকম ছুরি বড়ি দাউলিয়া লড়াই রোডে গাড়ে মাতলামি করে আর খায়। ওই গরু গোষ্ঠী এই বংশধরী মাদকের ব্যবসা করে। রাসেলের সাথে কি সমস্যা? রাসেল কি এই ধরনের হয়তো কিছু সমস্যা এটা আমরা জানতাম না, কিন্তু এটা জানতাম যে রাসেল ওনার বন্ধু, কিন্তু রাসেল ভালো ছেলে। কেন মারলো এটা তো আমরাই জানি না। নিহতের পরিবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে। আমার ছেলে এই বছর এইচএসসি পরীক্ষা দিছে, আমার এই ছেলের হত্যার সুষ্ঠু এবং বিচার চাই আমি আর কি। নিহতের বাবা বাদী হয়ে হৃদয়কে আসামি করে তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা তো বিস্তারিত সবকিছু অ্যানালাইজ করছি। ভিকটিম নাকি নরসে এখন স্টিল অসুস্থ, হ্যাঁ আরো রিকভার করুক। সার্বিক আমাদের তদন্ত তো অগ্রগতি হচ্ছে। হৃদয়ের কি অবস্থা? আসামি গ্রেপ্তার এই বিষয়ে আসলে আপনাদের কি চলতেছে? প্রক্রিয়া চলমান। দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন হবে আশা পুলিশের। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান সহ 4 ছাত্রলীগ নেতাকে আজীবন বহিষ্কার ও 40 ছাত্রকে বিভিন্ন মেয়াদে একাডেমিক শাস্তি, অর্থদণ্ড ও সর্বোচ্চ সতর্ক করা হয়েছে। শাস্তি পাওয়া সকল ছাত্রই ছাত্রলীগ কুয়েট শাখার রাজনীতির সাথে সম্পৃক্ত। কুয়েট শিক্ষক সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ছাত্র শৃঙ্খলা কমিটি এই সাজা দিয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিসুর রহমান ভূঁইয়া। তবে এই শাস্তিতে খুশি নন শিক্ষক সেলিম হোসেনের স্ত্রী সাবিনা খাতুন। একই সাথে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে সিন্ডিকেট সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ 3 আসামির বিচার শুরু হয়েছে। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 10-এ এই মামলার অভিযোগ গঠন করা হয়। আগামী 1 ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। আদালতে পরিমণির বাসা থেকে কোনো মাদক উদ্ধার হয়নি বলে দাবি করেন তার আইনজীবী। অপরদিকে অভিযোগপত্রের আলোকে আসামিদের অভিযুক্ত করা হয়েছে বলে জানায় রাষ্ট্রপক্ষ। বড় রকমের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে দেশ। স্থলভাগের মজুদ শেষ হচ্ছে, আর বিশ্ববাজারে এলএনজির দাম বাড়তে থাকায় খরচ আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সংকটের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টাও। তাঁর আশা, পায়রা ও রামপালের মতো বড় কেন্দ্র পুরোপুরি উৎপাদনে গেলে গ্যাসের চাহিদা কমবে। মাহফুজ মিশু রিপোর্ট।
অর্থনৈতিক উন্নয়নের সাথে পাল্লা দিয়ে বাড়ছে গ্যাসের চাহিদা, অথচ কমছে মজুদ। ২৮ ট্রিলিয়ন ঘনফুট মজুদের মধ্যে এখন পর্যন্ত তোলা হয়েছে 18 TCF, বাকি আছে মাত্র 9 TCF। দৈনিক চাহিদা 4,000 মিলিয়ন ঘনফুটের বিপরীতে পাওয়া যাচ্ছে 3,000-এর মতো। 2-3 বছরে উৎপাদন না বাড়লে দৈনিক ঘাটতি বেড়ে দাঁড়াতে পারে 3,000 মিলিয়ন ঘনফুটে। নিজস্ব উৎপাদন এটা কমে গেছে ধারাবাহিকভাবে। যেমন ধরেন গত জানুয়ারি মাসে এটা ছিল 2500 মিলিয়ন ঘনফুট, সেটা ডিসেম্বরে এসে 2300-তে পৌঁছেছে এবং ক্রমাগতভাবে এটা আরও কমবে। সুতরাং এই যে আগামী এই বছরটাতে এই ধারা অব্যাহত থাকবে। সংকট সমাধানে আমদানি করা এলএনজি সরকারের একমাত্র ভরসা এখনো, যদিও $10 এলএনজির দাম পৌঁছেছে $40 পর্যন্ত। দাম যাই হোক, দেশে আমদানি করা এই গ্যাস সরবরাহের পর্যাপ্ত অবকাঠামো নেই। গ্যাস সংকট তো থাকবেই। এলএনজির আমার 800-র বেশি আনতে পারবো না, এলএনজি ইম্পোর্ট করতেই হবে। আরেকটা এফএসএলই যদি লাগানো যায় তাহলে আমরা আরও 400-500 MMCFD গ্যাস পাবো। 1-2 বছরের পরে আমি খুব একটা বড় চ্যালেঞ্জ দেখি না। আগামী চ্যালেঞ্জটা আগামী 6 মাস। পায়রা আর রামপাল পুরোপুরি উৎপাদনে গেলে আর ভারতের ঝাড়খণ্ড থেকে পরিকল্পনা অনুযায়ী বিদ্যুৎ আনতে পারলে এ খাতে কমবে গ্যাসের ব্যবহার। যদিও সঞ্চালন লাইন জটিলতায় এগুলোর কোনোটি থেকেই দ্রুত পুরোপুরি বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা নেই। দীর্ঘমেয়াদে পরিস্থিতি সামলাতে গভীর সমুদ্রে তাই অনুসন্ধান শুরুর তাগিদ বিশেষজ্ঞদের। মিয়ানমার যেভাবে তাদের সাগরটাকে ইউটিলাইজ করছে, এখানে আমরা সেইটাতে কেন করব না? আমাদের তো এই ম্যারিটাইম বাউন্ডারিটা ফিক্স হয়ে যাওয়ার পরে আর কোনো বাধা নাই। যদি আমরা ধারাবাহিকভাবে এক্সপ্লোরেশন করতাম বড় আকারে, জোরালো আকারে, তাহলে এই অবস্থা আসতো না। কিন্তু যেহেতু ওটা হয়নি, এই ফাঁদের মধ্যে আমরা পড়ে গেছি। ডিপসিতে নিলে এটা করতে যদি পাওয়া যায় তাহলে এটা ডেভেলপ করে মার্কেটে নিতে 10 বছর লাগে। গভীর সমুদ্রের গ্যাসের বাজারজাত করা ইটস টাফ, বড় স্কেল না হলে টাফ। বহুজাতি কোম্পানিকে বলছি যে তোমরা আসো, রিসেন্টলি বলেছি তোমরা আসো, এসে দেখো। এখন খুব আগ্রহ আমি দেখতেছি না। গ্যাস সংকট মোকাবেলায় মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে দ্রুত কর্মপন্থা নির্ধারণ করার কথা ভাবছে পেট্রোবাংলা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দেশের সমুদ্রাঞ্চলে 17 থেকে 103 ট্রিলিয়ন গ্যাস হাইড্রেট বা মিথেন গ্যাসের সন্ধান পেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স বিভাগ। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই সুসংবাদ দেওয়া হয়েছে। এছাড়া 220 প্রজাতির সামুদ্রিক শৈবালের সন্ধান মিলেছে সমুদ্রের তলদেশে, যার আনুমানিক বাজার মূল্য 28,000 কোটি টাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইমস অ্যাফেয়ার্স গত 3 বছর ধরে জরিপ চালায় বঙ্গোপসাগরে, যেখানে সন্ধান মিলেছে 17 থেকে 103 ট্রিলিয়ন গ্যাস হাইড্রেট বা মিথেন গ্যাসের। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীর উপস্থিতিতে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট সচিব মোহাম্মদ খুরশেদ আলম। এখানে আমরা সম্ভাব্য প্রাকৃতিক গ্যাস হাইড্রেট জমার অনুমান পেয়েছি আমরা, সেটা হলো 17 থেকে 103 ট্রিলিয়ন কিউবিক ফিট টিসিএম, মানে ন্যূনতম 17 আর বাকিটা 103। কেন ন্যূনতম 17? যে জায়গাটা আমরা যে লাইন গেছি এই লাইনের নিচে যতটুকু আছে সে সম্বন্ধে আমরা শিওর যে 17, কিন্তু বাকি যে পুরো এলাকাটা আছে সেটাকে যদি আমরা ইন্টারপোলেশন করে দেখেছি যে প্রায় 103 টিসিএফ আমাদের এই গ্যাস হাইড্রেট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চমকপ্রদ খবরও রয়েছে। গ্যাস ছাড়াও 28,000 কোটি টাকা মূল্যের 220 প্রজাতির সামুদ্রিক শৈবালের সন্ধান মিলেছে সমুদ্র তলদেশে। আন্তর্জাতিক চাহিদা ও বাংলাদেশে প্রাপ্ত সিউইডের প্রজাতি বিবেচনায় দেশীয় ও বিদেশি ফিশ ফিড, অ্যানিমাল ফিড এন্ড কসমেটিক ইন্ডাস্ট্রিতেও ব্যবহারের সুযোগ রয়েছে। আমাদের বিবেচনায় বাংলাদেশে সিউইডের উৎপাদন পরিবেশ বান্ধব পদ্ধতিতে অতি সহজেই করা সম্ভব। যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের সহযোগিতায় চালানো এই গবেষণা 2012 সালের সমুদ্র বিজয়ের পরে অন্যরকম অর্জন বলে মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা খুবই আনন্দিত যে দুটি গবেষণাই অত্যন্ত সফলভাবে সম্পূর্ণ হয়েছে
এবং দেশের জন্য আশার বার্তা নিয়ে এসেছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রাঞ্চলে গ্যাস হাইড্রেট ও মেরিন জেনেটিক রিসোর্সের বিপুল সম্ভাবনা নিয়ে বিশেষ তদারকি করছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সমুদ্রাঞ্চলে গ্যাস হাইড্রেট ও মেরিন জেনেটিক রিসোর্স, বিশেষত সিউডের সম্ভাবনা। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশে এখন সাংবিধানিক স্বৈরতন্ত্র চলছে, যে কারণে ক্ষমতাসীনরা এখন আইন ও জবাবদিহিতার বাইরে, এমন অভিযোগ করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এই অবস্থা পরিবর্তন করে জনগণের ক্ষমতায়নে কাজ করবে জাতীয় পার্টি। দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে গাজীপুরে মহানগরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জিএম কাদের। বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। দেশের মানুষ গণতন্ত্রের প্রকৃত স্বাদ পাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আগামী নির্বাচন ঘিরে বাস্তবসম্মত ও জনসংশ্লিষ্ট পরিকল্পনা নিয়ে মাঠে থাকবে জাপা। মুক্তিযুদ্ধ হয়েছিল, সুশাসন হলো আইনের শাসন, কেউ আইনের ঊর্ধ্বে থাকতে পারবে না, সকলে আইনের আওতায় আসবে। এখন কিন্তু বাংলাদেশের সাংবিধানিকভাবে একনায়কতন্ত্র চলছে। একনায়কতন্ত্র চলার কারণে যারা শীর্ষে আছেন তারা জবাবদিহিতার ঊর্ধ্বে আছেন এবং তারা কিন্তু আইনেরও ঊর্ধ্বে থাকেন। নারায়ণগঞ্জের ফতুল্লা ইঞ্জিন চালিত নৌকা ডুবে অন্তত 9 জন নিখোঁজ রয়েছে। এই ঘটনায় এমভি ফারহান 6 যাত্রীবাহী লঞ্চটি জব্দ করে লঞ্চের 2 জন মাস্টার ও 2 জন ড্রাইভারকে আটক করেছে নৌপুলিশ। জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরিফিন জানান, সকালে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে একটি ট্রলার প্রায় 30 জন যাত্রী নিয়ে নদীর ওপারে কেরানীগঞ্জ যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে ঢাকাগামী একটি লঞ্চের ধাক্কায় এটি ডুবে যায়। লঞ্চের ধাক্কায় নৌকা থেকে পানিতে পড়ে যায় যাত্রীরা। কেউ কেউ সাঁতরে তীরে উঠে আর বাকিদের উদ্ধার করা হয়। ঘটনার পর উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।